Hi viewers, how are you? Hope that all are well by the grace of Almighty Allah. I am also well by His grace. তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত প্রথম যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে ওই অ্যাসাইনমেন্টটি আজকে আমি করব সম্পূর্ণ রূপে নির্ভুলভাবে ব্যাখ্যাসহ এই অ্যাসাইনমেন্টটি এখানে আমি উপস্থাপন করব। তো তোমরা এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণরূপে না টেনে দেখবে, দেখার পর খাতা কলম সাথে নিয়ে না দেখে অ্যাসাইনমেন্টটি তোমরা করে নিবে। বন্ধুরা, আমি আজকের যে অ্যাসাইনমেন্টটি আলোচনা করব ওই অ্যাসাইনমেন্টটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট। ওইখানে সঞ্চিত স্কিমের মূলধনের পরিমাণ 15,000 টাকা দেওয়া আছে। তো আমি সঞ্চিত স্কিমে মূলধনের পরিমাণ 1500 টাকা ধরে অঙ্কটি করব, অর্থাৎ অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করব। তোমরা যখন অ্যাসাইনমেন্টটি করবে ওই সময় 1500 স্থলে 15,000 দিয়ে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো প্রথমে আমি বলে রাখছি, তোমরা এই অ্যাসাইনমেন্টটি দেখার সময় এই চ্যানেলটি তোমরা কি সাবস্ক্রাইব করে নিবে, যাতে পরবর্তীতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা দেখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ম্যাথের যে অ্যাসাইনমেন্টটি এটির শিরোনাম হচ্ছে সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। তো প্রথমে আমাকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আসলে সরল মুনাফা কি? যদি আমরা নির্দিষ্ট পরিমাণ মূলধন ব্যাংকে জমা রাখি একটি নির্দিষ্ট সময়ের জন্য, তো একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর আমরা যে টাকাটি পাই ওইটি হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফাটি হচ্ছে আমরা যদি নির্দিষ্ট পরিমাণ টাকা অর্থাৎ একটি মূলধন কিছু মূলধন নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে জমা রাখি, তাহলে ওই মূলধনের উপর যে লাভ্যাংশটি দেওয়া হয় অর্থাৎ মুনাফাটি দেওয়া হয়, ওই মুনাফাটি আসলের সাথে যুক্ত হয়ে আবার পরবর্তী বছরের জন্য ওইটি মূলধন হিসেবে কাজ করে। তো ওই মূলধনের উপর আবার পরবর্তী বছরে যে লাভ বা মুনাফা পাই, ওই মুনাফাটি আবার এই মূলধনের সাথে যুক্ত হয়ে টোটাল টাকাটি আবার মূলধনে পরিণত হয়ে পরবর্তী বছরের জন্য এটি মূলধন হিসেবে কাজ করে। তো এভাবে মূলধনের সাথে লাভ্যাংশ যুক্ত হয়ে চক্রভাবে বৃদ্ধি যে পাই, ওই বৃদ্ধিটাকেই তোমার বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্বন্ধে বুঝতে পেরেছি এই দুটি জিনিস যে কি। তো এখন আমরা বুঝব সঞ্চয় স্কিম। আমরা যদি সঞ্চয় স্কিম বলতে আমরা যদি কোনো টাকা ডিপোজিট করি, ডিপোজিট কথাটা আমরা অনেকেই ভালোভাবে বুঝি। ডিপোজিটের বাংলায় বলা হয় কি? সঞ্চয় স্কিম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অঙ্কে যাই। তো এখানে প্রথমে 1 নং যে অঙ্কটি ওইটিতে দুটি ধাপ দেওয়া আছে, একটি দেওয়া আছে সরল মুনাফার ক্ষেত্রে, আরেকটি দেওয়া আছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তো এখানে আমি প্রথমে সরল মুনাফার ক্ষেত্রে যে ধাপগুলো দেওয়া আছে ওইগুলি করব। তো সরল মুনাফার ক্ষেত্রে এরকম 3টি পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ক এবং খ প্রশ্নটি অ্যান্সার করতে বলা হয়েছে। পরের ধাপে আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 5টি পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ ক থেকে ও পর্যন্ত প্রশ্ন দিছে, ওই প্রশ্নটি আমি এই পয়েন্টের ভিত্তিতে করব। তো আমরা চলো প্রথমেই সরল মুনাফার ক্ষেত্রে যে পয়েন্টগুলো দেওয়া আছে ওই পয়েন্টগুলো কাজে লাগিয়ে ক এবং খ নির্ণয় করি। তো কতে বলা হয়েছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ কত। তো এখানে মুনাফা চেয়েছে, মুনাফা মানে আয়। আমরা জানি আয় সমান একটি সূত্র পড়েছি কি? আয় সমান PNR। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে PNR এই 3টি মান যদি পাই তাহলে আমি ক নং অঙ্কটি করতে পারবো। তো এখানে সঞ্চয় স্কিমের মূলধন অর্থাৎ পি এর মান দেওয়া আছে। পরে সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময়কাল অর্থাৎ এখানে এন এর মান দেওয়া আছে এবং মুনাফার হার আর এর মান দেওয়া আছে। তো আমি এই 3টি মান যদি এখানে বসিয়ে গুণ করি তাহলে আয়ের মান পেয়ে যাব। চলো আমরা অঙ্কটি করি। তো ক নংয়ে ফার্স্টে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে? প্রথম সঞ্চয় স্কিমের মূলধন বা আসল, আমরা মূলধনকে আসলও বলতে পারি। কত টাকা দেওয়া আছে এখানে? আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি আর এটির মান দেওয়া আছে 1500 টাকা। 1500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, পরে দ্বিতীয় যে পয়েন্ট ওইটিতে দেওয়া আছে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল। পূর্ণ হওয়ার
সময়কাল, সময়কাল। আমরা সময়কালকে কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে প্রকাশ করি। এন সমান কয় বছর দেওয়া আছে? 3 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরও দেওয়া আছে সঞ্চয় স্কিমের মুনাফার হার। তো এখানে লিখব সঞ্চয় স্কিমের মুনাফার হার আর ইকুয়াল 9%। পার্সেন্টকে যদি আমি উঠাইতে চাই তাহলে পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ করব, পাচ্ছি কত? 0.09। তো ক নং প্রশ্নে বলা হয়েছে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ অর্থাৎ আয়ের মান কত ওইটি নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা পুরা প্রশ্নটি লিখব। কি লিখব? সঞ্চয় স্কিমে নির্দিষ্ট সময় কাল অর্থাৎ 3 বছর পর, 3 বছর পর মুনাফার পরিমাণ, মুনাফার পরিমাণ আয় সমান হোয়াট? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আয়ের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সূত্রটি কি জানি? আমরা জানি আয় সমান PNR। তো এখানে পি এর মান আমরা বের করে রেখেছি কত? 1500। তো এখানে লিখব 1500। এন এর মান বের করে রাখছি কত? 3 বছর, লিখব 3। আর এর মান বের করে রাখছি কত? 0.09। আমরা যদি এই তিনটি মান একসাথে গুণ করি পাবো 405 টাকা। এটির একক টাকা। তো আমরা অলরেডি কোয়ের অ্যান্সার পেয়ে গেছি। কোয়ের অ্যান্সার লেখার আগে আমরা অতএব দিয়ে বা সুতরাং দিয়ে এই প্রশ্নটি পুরাটি লিখব। অর্থাৎ সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর মুনাফার পরিমাণ কত টাকা? 405 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোয়ের পর খ নং যে অঙ্কটি আছে ওইটি করব। 2 নং ধাপে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল এর মান নির্ণয় করো। অর্থাৎ আমি 1 নং থেকে যে সরল মুনাফাটি পেয়েছি অর্থাৎ এখানে আয়ের যে মানটি পেয়েছি কত? 405 টাকা। অর্থাৎ সরল মুনাফার যে মানটি পেয়েছি ওই মানটি ব্যবহার করে আমরা মুনাফা আসল নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, মুনাফা আসল মানে এ। তো মুনাফা এবং আসল মিলে মুনাফা আসল হয়। মুনাফা এখানে আছে কত? 405। আর উদ্দীপকে আসল অর্থাৎ মূলধনের অপর নামই আসল। আসল দেওয়া হচ্ছে 1500। আমি এ দুটি মান যদি একসাথে যোগ করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? মুনাফা আসল পেয়ে যাচ্ছি। চলো আমরা এই অঙ্কটি এখন করি। তো খ নং অঙ্কে প্রথমেই লিখব ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত। তো ক হতে আমরা কি পেয়েছি? ক থেকে যে আয়ের মান পেয়েছি অর্থাৎ সরল মুনাফা পেয়েছি, তাই আমি এই লাইনটি পুরাটি লিখব। তো এই লাইনটি হচ্ছে সঞ্চয় স্কিমের কি লিখব? সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল ব্র্যাকেটে লিখব 3 বছর। 3 বছর পর 3 বছর পর মুনাফার পরিমাণ আমরা কি দিয়ে প্রকাশ করব? আয় দিয়ে। কত পেয়েছি? 405 টাকা। তা আমি অলরেডি মুনাফা আসল মানে কি? মুনাফা যোগ আসল। তো এখন আমার আসলের প্রয়োজন। আসল কোথায় আছে? আমার উদ্দীপকের প্রথমেই মূলধন বা আসলের মান দেওয়া আছে। তো লিখি আমরা এই পয়েন্টটি। এখানে কি লিখব? সঞ্চয় স্কিমে মূলধন বা আসল। মূলধনের অপর নাম কি? আসল। এটিকে আমরা পি দিয়ে প্রকাশ করি, কারণ প্রফিট অর্থ হচ্ছে মূলধন বা আসল। কত টাকা? 1500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমার 2 নং ধাপে কি বলা হয়েছে? মুনাফা আসল অর্থাৎ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমরা প্রথমে পুরো প্রশ্নটি লিখি। কি লিখব? অতএব নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায়
মুনাফা আসল অর্থাৎ এ ইকুয়াল হোয়াট। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এখন মুনাফা আসল নির্ণয় করি। তো আমরা মুনাফা আসলের সূত্রটি কি জানি? আমরা জানি মুনাফা আসল সমান মুনাফা প্লাস আসল বা মূলধন যাই লিখি, এটি হচ্ছে হাইফ্যান্ড, অর্থাৎ হাইফ্যান্ড দিয়ে মুনাফা আসলটিকে একসাথে বোঝানো হয়েছে। তো আমরা জানি মুনাফা আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে প্রকাশ করি। আর মুনাফাকে আই দিয়ে প্রকাশ করি এবং আসলকে কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে প্রকাশ করি। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আই এবং পি এর মান যদি বসাই তাহলে আমরা এর মান পেয়ে যাব। এখানে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 405 টাকা। আর পি এর মান হচ্ছে কত? পি এর মান হচ্ছে 1500 টাকা। তো টোটাল আমি এখানে কি লিখব? টাকা লিখব। আমি যদি এ দুটি মান একসাথে যোগ করি তাহলে পাচ্ছি কত? 1905 টাকা। তো এই 1905 টাকাটি আমি কি পাচ্ছি? আসল পাচ্ছি। আর এখানে বলা হয়েছে কি? আসল। তো আমি এখানে অ্যান্সারটি কি লিখব? অ্যান্সারটি এই পুরো প্রশ্নটি উঠানোর পর লিখব কত? 1950 টাকা অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা 1 নংয়ের সরল মুনাফার ক্ষেত্রে যে ক এবং খ ছিল ওই দুটি অ্যান্সার করার পর এখন চক্রবৃদ্ধি ক্ষেত্রে এখানে একটি উদ্দীপক অর্থাৎ 3টি পয়েন্ট দেওয়ার পর ক থেকে ও পর্যন্ত যে প্রশ্নগুলো চেয়েছে আমরা ওইগুলোর অ্যান্সার করব। তো চলো আমরা প্রথমেই ক নং যে প্রশ্নটি চেয়েছে ওইটির অ্যান্সার করি। এখানে বলা হয়েছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ কত? অর্থাৎ প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন বের করব, যেখানে সূত্রটি উল্লেখ করতে হবে। তো আমরা ক নং প্রশ্নটি প্রথমেই করছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি, অর্থাৎ এখানে প্রথমে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লিখছি। চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দিয়ে প্রকাশ করি। তাহলে সি ইকুয়াল কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তো আমার এই অঙ্কটি করতে হলে আমার কী কী মানের প্রয়োজন? পি, আর এবং এন। যেহেতু এখানে বলা হয়েছে প্রথম বছরান্তে, সেহেতু এখানে এন এর মান হচ্ছে 1। তো চলো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিই। দেওয়া আছে প্রথম বছরান্তে, প্রথমে লিখব প্রথম বছরান্তে অর্থাৎ এন ইকুয়াল 1 বছর। তো আমি অলরেডি এন এর মান পেয়ে গেছি, এখন পি এর মানটি নিব। তো প্রশ্ন 1-এ এখানে পি এর মান দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? সঞ্চয় স্কিমের মূলধন। তো লিখলাম সঞ্চয় স্কিমে মূলধন বা আমরা এটিকে আসলও বলতে পারি, আসল। তো এটিকে আমরা পি দিয়ে প্রকাশ করি। এটি কত? 1500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা আর কিসের মানের প্রয়োজন? আর এর মান। আমার এখানে সঞ্চয় স্কিমে মুনাফার হার আর দেওয়া আছে, তাহলে আমরা এই পয়েন্টটি লিখব। সঞ্চয় স্কিমে মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করে। আর সমান কত? 9%। তাহলে 9 ভাগ কত? 100। আমরা ভাগ করলে কত পাচ্ছি? 0.9। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে চেয়েছি কি? চক্রবৃদ্ধি মূলধন। তো চলো আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করি। আমরা জানি সি এর সূত্র কি? সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তো এখানে পি এর মান আমরা অলরেডি বের করে রেখেছি। পি এর মান কত? 1500। তাহলে এখানে পি এর স্থলে কত বসাবো? 1500। 1 এর স্থলে 1। আর এর মান আমরা এখানে বের করেছি কত? এখানে পেয়েছি 0.09। আর এন মান হইল 1 বছর, কারণ এন এর মান 1 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 1500 ইন্টু এ দুটি যোগ করি তাহলে কত হচ্ছে? 1.09। যেহেতু 1 সেহেতু এটি একবারই লিখব। আর আমরা এ দুটি মান যদি এখানে যোগ করি, গুণ করি, যেহেতু এখানে গুণ আছে, গুণ থাকার কারণে এখানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা পাবো কত? 65 আর কত? 35। তাহলে এটি হচ্ছে আমার ক নং যে প্রশ্নটি ওইটির অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা ক নং এর পর আমরা এখান থেকেই খ নং অঙ্কটি করে নিচ্ছি।
খ নং অঙ্কটি করতে হলে আমার কি করতে হবে, এখানে বলছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে দ্বিতীয় বছরান্তে বলতে এখানে n এর মান কি হবে, 2 হবে। আর সব কিছু ঠিক থাকবে, আর শুধু এখানে চেঞ্জ হবে, এখানে ঠিক থাকবে, শুধু 1 এর স্থলে কী হবে, 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু 1 এর স্থলে এখানে 2 হয়েছে, তাই আমি এটির উপর ব্র্যাকেট দিয়ে এখানে কী লিখব, 2 লিখব। অর্থাৎ এখানে আমি 1500 ঠিক রাখবো ইন্টু 1.09 কয়টি লিখব, 2টি, 1.09 ইন্টু 1.09। আর আমি যদি এই 3টির রেজাল্ট যদি একসাথে গুণ করি আমরা পাবো কত, 1782 কত পাবো, 15। তো এটি হচ্ছে আমার খ নং যে প্রশ্নটি ওইটির অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে আমি যদি গ নং অঙ্কটি করতে চাই, গ নং অঙ্কে বলা হয়েছে 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। তো 3 বছরান্তে বলতে এখানে এখানে ওই 2 বছরান্তের ক্ষেত্রে এখানে 2 বছরান্তে লিখতে হবে, আর 3 বছরান্তের ক্ষেত্রে এখানে কি লিখতে হবে, 3 বছরান্তে লিখে এখানে n এর মান কত হবে, 3 হবে। তো আমরা জানি লেখা এতটুকু পর্যন্ত ঠিক থাকবে, এখানে 2 না হয়ে কী হবে, 3 হবে। আর এখানেও 2 না হয়ে কত হবে, 3 হবে। তো এখানে চেঞ্জ হবে কি, এখানে শুধু আমরা আরেকটি 1.09 গুণ করে দিব। তো আমরা এই 4টি মান যদি একসাথে গুণ করি, এই 4টি মান একসাথে গুণ করলে আমরা গড়ের মধ্যে পাবো কত, 1942.5454। আর এটি হচ্ছে আমার এই গ নং প্রশ্নের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ক খ গ করার পর এখন আমরা গহ নং অঙ্কটি করব। তো এখন আমরা গ নংয়ের পর গহ নং যে অঙ্কটি আছে ওইটি করব। আর গহ নং অঙ্কে বলা হয়েছে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। তো শিক্ষার্থী বন্ধুরা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন। তো আমরা গ এর মধ্যে অর্থাৎ এই গ নং অঙ্কের মধ্যে আমরা কি নির্ণয় করেছি, 3 বছর পর যে চক্রবৃদ্ধি মূলধন ওইটি বের করেছি। তাই আমি প্রথমেই গ নংয়ে প্রথমেই গ হতে প্রাপ্ত দিয়ে লিখে রাখলাম 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল এত টাকা। চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সি দিয়ে প্রকাশ করি, সমান এত টাকা। আর আমার এই অঙ্কটি করতে হলে আর মূল যে মূলধন ওইটি লাগবে। আমার এখানে 1 নং যে পয়েন্ট আছে ওইখানে দেওয়া আছে সঞ্চয় স্কিমের মূলধন পি ইকুয়াল 1500 টাকা। তাই আমি 1 নং প্রশ্ন থেকে এখানে লিখে রাখছি কি, সঞ্চয় স্কিমের মূলধন, মূলধনের অপর নাম আমরা কি আসল বলতে পারি, এটিকে পি দিয়ে প্রকাশ করে এটির মান কত, 1500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যা চেয়েছে অর্থাৎ এই গ নং যে প্রশ্ন পুরো প্রশ্নটি লিখব। অর্থাৎ এখানে চেয়েছে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে আমি এখানে লিখলাম নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা, ওইটি সূত্র হচ্ছে সি মাইনাস পি। তো আমার এখানে সি এর মান দেওয়া আছে কত, 1942.54, এখানে লিখলাম মাইনাসের জায়গায় মাইনাস, আর পি এর মান আছে কত, 1500। আমি যদি 1942.54 থেকে 1500 বিয়োগ দিই তাহলে আমরা পাবো কত, 442.54। তাহলে এটি হচ্ছে আমার এই গ নং অঙ্কের সমাধান। এখন আমি ও নং যে প্রশ্নটি আছে ওইটির অ্যান্সার করব। আর ও নং প্রশ্নে বলা হয়েছে নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরল মুনাফা যে অংশটুকু ছিল ওইটি সরল মুনাফার ক্ষেত্রে কতে নির্ণয় করেছিলাম। আর চক্রবৃদ্ধি মুনাফা এটি কি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি এটি কোথায় পেয়েছি, গ এর মধ্যে অ্যান্সার করেছিলাম। তাই আমি এই দুটি অংশ সম্পূর্ণরূপে না করে ক হতে এবং গ হতে প্রাপ্ত দিয়ে লিখে নিচ্ছি। তো আমি সরল মুনাফার ক্ষেত্রে ক এর মধ্যে পেয়েছিলাম কি, নির্দিষ্ট সময় পর সরল মুনাফা কত, 405 টাকা। এটি আমি কোন জায়গা থেকে লিখেছি, চক্রবৃদ্ধির আগে আমি সরল মুনাফার ক্ষেত্রে করেছিলাম, ওইখানের ক এর যে অ্যান্সারটি ওইটি লিখেছি। কারণ এখানে সরল মুনাফার কথা বলা হয়েছে, এজন্য সরল মুনাফার মানটি লিখেছি। আর পরে বলা হয়েছে চক্রবৃদ্ধি। তো আমি চক্রবৃদ্ধির ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি গহর মধ্যে এই প্রশ্নটি অ্যান্সার করেছি। তাই আমি এখানে লিখেছি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে গহ হতে প্রাপ্ত অর্থাৎ নির্দিষ্ট সময় পর চক্রবৃদ্ধি মুনাফা এত টাকা পেয়েছি।
আর এই দুটির মধ্যে পার্থক্য চেয়েছে। তো তাই আমি এখানে প্রথমে এই যে ওর যে প্রশ্নটি আছে এই পুরো প্রশ্নটি লিখব, অর্থাৎ কি লিখব, নির্দিষ্ট সময়কাল অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য লিখে আমি বড় মান থেকে ছোট মানটি বিয়োগ দিব। বিয়োগ দেওয়ার পর আমরা কি পেয়েছি, 37.54 টাকা। তাহলে এটি হচ্ছে ওনংয়ের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওনং করার পর একবারে সর্বশেষ একটি পয়েন্ট দিয়েছি, ওইটিতে বলা হয়েছে সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন পদ্ধতি সুবিধাজনক তুমি মনে করো। তো এখানে দুটি পদ্ধতি দেওয়া আছে, একটি হলো সরল মুনাফার পদ্ধতি, আরেকটি কি চক্রবৃদ্ধি মুনাফার পদ্ধতি। তো অবশ্যই আমি চক্রবৃদ্ধি মুনাফার পদ্ধতিটিকে অধিক লাভজনক মনে করি, কারণ সরল মুনাফার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর আমরা একটি নির্দিষ্ট অ্যামাউন্ট পাবো, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটি নির্দিষ্ট সময় পর পর এটি কি বৃদ্ধি পেতেই থাকবো। তাই আমার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি অধিকতর লাভজনক পদ্ধতি মনে করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নংয়ের যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি এখানে সম্পূর্ণরূপে সমাধান করলাম। এখন আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো অ্যান্সার করব। প্রথমে আমি প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটির অ্যান্সার করছি। আর এটি হচ্ছে প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্নটি, ওইটির প্যাটার্নটি হচ্ছে 6,11,6। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যে প্রশ্নটি আছে এটি হচ্ছে এই প্রশ্নটি। তো আমরা এই প্রশ্নটির প্রথমে অ্যান্সার করব। তো এখানে যে পদগুলো দেওয়া আছে ওইগুলো হচ্ছে তালিকার সংখ্যা। তাহলে আমি প্রথমে লিখব তালিকার সংখ্যাগুলো, লেখার পর তালিকার যে সংখ্যাগুলো আছে ওইগুলি লিখলাম। লেখার পর পার্থক্য আমি কিভাবে বের করেছি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, অর্থাৎ 11 থেকে যদি আমি 6 বিয়োগ করি আমি পাচ্ছি কত, 5। আবার একইভাবে আমি 16 থেকে যদি 11 বিয়োগ করি পাচ্ছি কত, 5। আবার 21 থেকে যদি 16 বিয়োগ করি পাচ্ছি কত, 5। অর্থাৎ এখানে পার্থক্য কত হচ্ছে, 5 হচ্ছে। তো আমি পার্থক্য বের করার পর এখন বলা হয়েছে বীজগাণিতিক রাশি বের করতে। তো আমরা কিভাবে বীজগাণিতিক রাশি বের করব, এখানে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো প্রথম পদটি অর্থাৎ প্রথম পদ বা প্রথম রাশিটি হচ্ছে কি 6। তো 6কে যদি আমি ভাঙি তো 5 × 1 + 1। তো 5কে 5-5-এর সাথে যদি আমি 1 যোগ করি 6 পাচ্ছি। একইভাবে 11কে যদি ভাঙি, প্রথমটা আমি 1 দিয়ে ভেঙেছি, পরেরটা আমি 2 দিয়ে গুণ করে ভাঙবো। তো আমি এখানে 5 লেখার কারণ কি, এখানে কি পার্থক্য কত আছে, 5 আছে, তাই আমি এখানে 5 আকারে ভাঙলাম। তো একইভাবে 5 × 2, তো 5 দুকানে 10, 1 যোগ করলে 11 পাচ্ছি। 2-এর পর আসবে 3, তো 5 × 3, তো 3 × 5 = 15, 15-এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি কত, 16। একইভাবে যদি আমি চতুর্থ পদটিও দেখাতে চাই তাহলে এখানে দেখাবো 5 × 4, অর্থাৎ 4 × 5 = 20 যোগ 1 21। তো আমি এখানে 3টি পদ দেখিয়েছি, তোমরা ইচ্ছা করলে 4টি পদও দেখাতে পারবে। তো এরপরে লিখবে কি কতম পদ মানে 5 × ক, যেহেতু আমার 1 2 3 4 এভাবে চক্রভাবে আসছে, তাহলে লাস্টে আমি কতম পদ লেখার কারণে এখানে 5-এর সাথে ক গুণ করবো, যোগ 1। তো 5-এর সাথে ক গুণ করলে আমরা পাচ্ছি কত, 5ক যোগ 1। তাহলে এই যে রাশিটি পেয়েছি অর্থাৎ 5ক + 1, এটি হচ্ছে বীজগাণিতিক রাশি। তো নির্ণয় অ্যান্সার অর্থাৎ বীজগাণিতিক রাশি 5ক + 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার। 1 নং সংক্ষিপ্ত প্রশ্নটি করার পর এখন 2 নং সংক্ষিপ্ত প্রশ্নটি করব। আর 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নটি হচ্ছে এটি। এখানে 3টি চিত্র দেওয়া আছে আর বলা হয়েছে কি এর পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা কত হবে, অর্থাৎ কয়টি কাঠি রাখবে ওইটি নির্ণয় করতে হবে, পরে আমার চিত্র অঙ্কন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটির সমাধানটি হচ্ছে এটি। তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা 5টি। কিভাবে 5টি, এই যে 1টি কাঠি, 2টি 3টি 4টি 5টি, তাই এখানে লিখলাম 5টি। আর দ্বিতীয় চিত্রে লক্ষ্য করা যাচ্ছে কাঠির সংখ্যা কয়টি, 7টি। কিভাবে, 1 2 3 4 5 6 7, এজন্য লিখলাম 7টি। এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, এজন্য এখানে লিখলাম 9টি। তো আমার চতুর্থ চিত্রে যে কাঠি কয়টি লাগবে ওইটি বের করতে বলা হয়েছে। তো আমি প্রথমে এই কাঠির সংখ্যাগুলো দিয়ে একটি তালিকা তৈরি করলাম, লিখলাম তালিকার সংখ্যাগুলো হচ্ছে 5 7 9। এই যে 5 7 9, এখানে পার্থক্য বের করব কিভাবে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে 2, আবার 9 থেকে 7 বিয়োগ দিলে কত, 2। তো এটি দিয়ে আমি বীজগাণিতিক রাশি বের করব কিভাবে। ফার্স্টে আমি পার্থক্য যেহেতু 2 পেয়েছি, প্রথমে লিখব 2ক। এখন 2 এর মধ্যে যদি আমি 1 বসাই তাহলে কত হচ্ছে, 2কে 2। তো 5 হতে হলে কত দরকার, 3 দরকার। তো এটি হচ্ছে এটির বীজগণিত রাশি।
তো শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমি যাচাই করতে চাই, আমি 2 বসিয়েও দেখব দ্বিতীয় পদটি মিলে কিনা। আমি যদি করমান 2 বসাই, 2 দুগুণে 4, 4 আর 3 কত 7 মিলেছে। একইভাবে আমি তৃতীয়টিও যাচাই করি, করমান যদি 3 বসাই, তো 3 বসালে 3 দুগুণে 6, 6 আর 3 9 মিলেছে। তো আমি এভাবে বীজগাণিতিক রাশিটি নির্ণয় করলাম। নির্ণয় করার পর আমার এখানে বলা হয়েছে পরবর্তী কয়টি সংখ্যা লাগবে, অর্থাৎ বীজগাণিতিক রাশির আমি 3টি পদ নিয়ে এখানে কাজ করেছি। তো পরবর্তী সংখ্যা যে পদটি আছে ওইটি চতুর্থ। তো এই জায়গায় লিখলাম চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা। তো এখানে করমান 4 বসাবো প্লাস 3, 4 দুগুণে 8 আর 3 যদি যোগ করি আমি পাচ্ছি 11। আর এটির চিত্রটি হচ্ছে এরকম, আমি এখানে যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 আর এখানে একটি 11। তো এই চতুর্থ চিত্রের চিত্রটি হচ্ছে কাঠির সংখ্যার চিত্রটি হচ্ছে এটি। এখন আমরা 3 নং প্রশ্নটির অ্যান্সার করব, 1 মিটার কাকে বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, 1 মিটার বলতে আমরা কি বুঝি, এটির অ্যান্সার এখানে লিখে রেখেছি। এটির অ্যান্সার হচ্ছে শূন্যস্থানে আলো 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। অর্থাৎ শূন্যস্থানে আলো 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে তাকে কি বলা হয়, 1 মিটার বলা হয়। তো এখন আমরা 4 নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে ওইটির অ্যান্সার করব। তো প্রশ্নটি কি, চলো আমরা আগে প্রশ্নটি পড়ে নিই। অধিক পরিমাপ বস্তুর ওজন পরিমাপের জন্য মেট্রিক টন পদ্ধতিতে 2টি এককের নাম লেখো। তো অধিক বস্তু পরিমাপের জন্য মেট্রিক টন পদ্ধতিতে 2টি এককের নাম লিখতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যদি কোনো বস্তুর অধিক কোনো বস্তুর ওজন মানে বেশি ওজন বস্তুর মাপ করি তাহলে আমরা কেজিতে অর্থাৎ কিলোগ্রাম এককে পরিমাপ করি, আর ক্ষুদ্র যদি কোনো বস্তুর ওজন মাপি তাহলে আমরা গ্রামে নির্ণয় করি। তা কথাটি আবার বলছি, অল্প জিনিসের ওজন মাপলে আমরা গ্রামে, আর অধিক বস্তুর ওজন মাপলে আমরা কেজিতে নির্ণয় করি। তো এখানে আমি এই কথাটি লিখেছি, কম ওজনের বস্তুকে গ্রাম এবং বেশি ওজনের বস্তুকে কিলোগ্রামে প্রকাশ করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে অধিক পরিমাণ। তো এখানে দেখো সর্বশেষ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলো এখান থেকে শুরু হচ্ছে। বলছে অধিক পরিমাপ বস্তুর ওজন পরিমাপের জন্য কুইন্টাল এবং মেট্রিক টন একক 2টি ব্যবহার করা হয়। তো এখানে আমি কিলোগ্রামের সাথে কুইন্টাল এবং কিলোগ্রামের সাথে মেট্রিক টনের সম্পর্কটি কী, 1000 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল, অর্থাৎ 1000 কেজিতে কত কুইন্টাল, 1 কুইন্টাল। আর 100 কিলোগ্রামে 1 কুইন্টাল, অর্থাৎ 100 কেজি হলে এটি কত হইবে, 1 কুইন্টাল। আর 1000 কিলোগ্রামে কত, 1 মেট্রিক টন। তো আমার এখানে মেট্রিক পদ্ধতিতে 2টি এককের নাম চেয়েছে। তো আমরা এখানে মেট্রিক পদ্ধতিতে 2টি এককের নাম লিখে রেখেছি, একটি হচ্ছে কুইন্টাল আরটি হচ্ছে মেট্রিক টন। তো আমরা এখানে ডিটেইলসভাবে আলোচনা করেছি, তোমরা এটি পড়বে, পড়ার পর লিখবে। তো 4 নং সংক্ষিপ্ত পর আমরা 5 নং এবং 6 নং সংক্ষিপ্ত প্রশ্ন দুটি করব। এখানে আমি এই দুটির উত্তর রেখে রেখেছি। তো এখানে বলা হয়েছে 5 নংয়ে বলা হয়েছে 10 একক সমান কত বর্গমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি 1 একর সমান 46.86 বর্গমিটার। তো 10 একর মানে এটিকে আমি 10 দিয়ে গুণ করব। গুণ করার পর দশমিকটি 1 ঘর পরে চলে যাবে, অর্থাৎ 40 46 8.6 বর্গ মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার 5 নংয়ের অ্যান্সারের পর এখন আমি 6 নং প্রশ্নটি এখানে লিখে রেখেছি। এখানে বলা হয়েছে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি। তো আমরা জানি 1 সেন্টিমিটার সমান 0.003795748038 ইঞ্চি। তো আমি যদি এখানে 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি যেহেতু চাওয়া হয়েছে, তাই আমি এই মানটিকে যদি 160 দিয়ে গুণ করি, যে অ্যান্সারটি পাবো ওইটি হচ্ছে আমার 6 নং প্রশ্নের অ্যান্সার। আমরা অ্যান্সারটি পেয়েছি 62.99 ইঞ্চি। তো 99-এর পরে আরও অনেক সংখ্যা আছে, আমি 2 ঘর নিলাম। যেহেতু 99-এর পরে 2 আছে, তাহলে আমি এখানে 99ই লিখলাম। তাহলে এটি হচ্ছে আমার 6 নং প্রশ্নের অ্যান্সার। এখন আমি 7 নং যে প্রশ্নটি আছে ওইটি সমাধান করব, আর এটি হচ্ছে 7 নং প্রশ্নের প্রশ্নটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে একটি গড়ের আয়তন এত ঘন সেন্টিমিটার, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে গড়টিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম, অর্থাৎ আমাকে কিলোগ্রাম এককে বায়ুর পরিমাণটি নির্ণয় করতে বলা হয়েছে। তো ফার্স্টে যেটি দেওয়া আছে ওইটি লিখব। তো দেওয়া আছে গড়ের আয়তন এত ঘন সেন্টিমিটার। তো প্রথমেই লিখলাম দেওয়া আছে গড়ের আয়তন এত ঘন সেন্টিমিটার।
তো আমি ঘন সেন্টিমিটারকে গ্রাম এককে নিব। তো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তো এখানে যত ঘন সেন্টিমিটার দেওয়া আছে এত ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন একের সাথে এই সংখ্যাটি যদি গুণ করি আমি এটিকে গ্রামে পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এখানে আরও দেওয়া আছে প্রশ্নে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী হলে। তো আমি এই লাইনটি লিখব যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, সেহেতু লাস্টে কী চাওয়া হয়েছে, গড়টিতে বায়ুর পরিমাণ কত। তো সেহেতু গড়টিতে বায়ুর পরিমাণ, অর্থাৎ আমি এখানে যে মানটি আছে এই মানটির সাথে ঘন সেন্টিমিটারে যে মানটি পেয়েছি এ দুটি যদি আমি গুণ করি তাহলে টোটাল বায়ুর পরিমাণটি পেয়ে যাব। তো টোটাল আমি এই দুটি গুণ করার পর এত গ্রাম পেয়েছি। যেহেতু আমার প্রশ্নে কিলোগ্রাম, কত কিলোগ্রাম, কিলোগ্রামে নিতে বলা হয়েছে, তাই আমি এই গ্রামকে 1000 দিয়ে গুণ করে আমি এই গ্রামকে কিলোগ্রাম এককে রূপান্তর করলাম। আর এটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমার 7 নং যে প্রশ্ন ওইটির সমাধান। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।